আব্দুর রহিম আল মাদানী সাহেব গত কয়েকদিন পূর্বে আপনাদের সামনে যে বক্তব্যটা দিয়েছে, আপনারাও দেখছেন, আমিও দেখছি। এই বক্তব্য নিয়ে আমার যে মতামত সেটা আপনারা জানতে চেয়েছেন, বেশ ভালো কথা। এখানে আমি যেটা বলবো, আব্দুর রহিম আল মাদানী সাহেবের বক্তব্য এটাই প্রথম নয়, এর আগেও অনেক বক্তব্য দিয়েছে, অনেকেই দিয়েছে। কিন্তু সেই বক্তব্য আর আব্দুর রহিম আল মাদানী সাহেবের বক্তব্য অনেক ব্যবধান আছে। আব্দুর রহিম আল মাদানী সাহেব যে কথাগুলো বলছেন সেই কথাগুলো ছিল এরকম যে ঐক্যের পথে যে সমস্ত পীর সাহেব বাধা দেবে, পারলে তো তিনি নামটা বলে উল্লেখ করতেন, করেন নাই। কিন্তু কোন পীরকে টার্গেট করছেন সেটা আমরা সকলেই জানি, আপনারাও জানেন, আমিও জানি। যে সমস্ত আলেম বাধা প্রদান করবে এই শব্দগুলো বলতো না, তিনি পীর সাহেব বলেই থেমে থাকতেন। কিন্তু জানেন তিনি প্রশ্নবিদ্ধ হবেন, এই জন্য এই শব্দগুলো ব্যবহার করছেন হয়তোবা, আমার ধারণা এটা। তো যাই হোক, যে সমস্ত আলেমরা, যে সমস্ত পীর সাহেবরা ঐক্যের জন্য প্রকাশ্যে বাধা দিবে, তাদেরকে তিনি কি করবেন? ল্যাংটা করে ছেড়ে দিবেন। এখানে আমার কথা আছে। এই বক্তব্যটা শুনতে মধুর হলেও এখানে শুভঙ্করের মতো একটা ফাঁকি আছে। এই ফাঁকিটা যদি আপনারা না ধরতে পারেন তবে আপনাদের রাজনীতি করার কোনো দরকার নেই। এই কথাগুলো বলার আগে আমি একটা কথা বলে নিই। অনেকে হয়তো বা জানেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু সম্পৃক্ত না। কোনো এক সময় ছিলাম, কোনো একটি দল করতাম, কিন্তু সেই দল এখন আর করি না। তার মানে এই না যে আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলবো না। সত্য যেটা সেটা আমাকে বলতেই হবে। আব্দুর রহিম আল মাদানী সাহেবের বক্তব্যে সুস্পষ্টভাবে একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর একটা বিষয় রয়েছে, যে বিষয়টা অনেকের দৃষ্টিগোচর হয় নাই, সেটাই আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। দেখেন, বাংলাদেশে যে সমস্ত ঐক্য হয়েছে এর ভিতর দুইটা ভাগ আছে। আব্দুর রহিম আল মাদানী যার কথা বলছেন, উদ্দেশ্য করে বলছেন, আমি বলবো ঠিকই বলছেন। কিভাবে ঠিক বলছেন? বাংলাদেশে প্রকাশ্যে বাধা প্রদান করে পীর সাহেবরাই, অর্থাৎ পীর সাহেবরা বলতে ভুল হবে, পীর সাহেব, চরমনাই পীর সাহেব। বাংলাদেশে যতগুলো ঐক্যের প্ল্যাটফর্ম হয়েছে, বিশেষ করে এই 24-এ যে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার বা ঐক্যের যে কথাবার্তা চলতেছে তার ভিতরে প্রকাশ্যে বাধা কে দিছে? প্রকাশ্যে বাধা দিচ্ছে চরমনাই পীর সাহেব। আপনারা অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই, প্রকাশ্যে বাধা চরমনাই পীর সাহেবই দিছে। কিভাবে দিছে? মামুনুল হক সাহেবকে বার্তা 24 নামক একটি ইউটিউব চ্যানেল থেকে তাকে বলা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে এখন তো ঐক্যের একটা কথাবার্তা চলতেছে, আলোচনা চলতেছে, আপনার ঐক্যের রূপরেখা কি দিবেন বা ঐক্যের ব্যাপারে কি বলবেন। এ সময় মামুনুল হক সাহেব যে চিন্তা চেতনার কথা বললেন বা ঐক্যের ব্যাপারে যে সমস্ত কথাবার্তাগুলো বললেন, সেগুলো দ্বারা স্পষ্ট প্রমাণ করে যে 2001 সালে বা তার আগে তাদের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, ইসলামী রাজনৈতিক দল বলেন আর অন ইসলামিক বলেন, তাদের যে ঐক্যের একটা থিম আছে, সেই থিমটা কি? কোনো একটা স্বার্থকে আমরা হাসিল করার জন্য, ধরেন সেটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য বা এমপিত্ব পাওয়ার জন্য বা সরকার গঠন করার জন্য ইত্যাদির জন্য, বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য, ক্ষমতা উঠানোর জন্য ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু এখানে চরমনাই সম্পূর্ণ আলাদা। দেখেন, ঐক্য কিন্তু দুইভাবে হয়। একভাবে হচ্ছে কি, যে আমি সামনে একটা বৃহত্তর স্বার্থ আছে, জাতির জন্য হোক বা আমাদের দলীয় স্বার্থ হোক, যে কোনো কারণেই হোক না কেন, সেই স্বার্থ হাসিলের জন্য আমরা ঐক্য গঠন করে থাকি। কিন্তু আর একটা বিষয় আছে এখানে, এই ঐক্যের স্থায়িত্ব হয় না। আপনার এই যে ঐক্যটা করবেন, এই ঐক্যের স্থায়িত্ব হয় না। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে 2001 সালে আপনার মামুনুল হক সাহেবের দল বিএনপির সাথে জোট গঠন করা ছিল। এখনো তারা, আপনি যদি গুগল উইকিপিডিয়াতে যান দেখবেন সেখানে স্পষ্ট করে লেখা আছে যে তাদের সংগঠন বিএনপির সাথে এখনো জোটগতভাবে আছে। আর সেখান থেকে তারা এখন পর্যন্ত বিবৃতি দিয়ে আসে নাই বা ফিরে আসে নাই যে আমরা সেখান থেকে চলে এসেছি, আমরা এখন আর জোট গঠন করি না, এভাবে কিন্তু আসে নাই। জামাত দেখেন কয়বার কাদের সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে জোট গঠন করছে, কিন্তু আমরা স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে যে এই জোট টিকে না, এই জোট ভেঙে যায়। যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন একে অপরকে নিয়ে নানা রকম মন্তব্য করে, আর ঐক্য টিকে না। আর এই জায়গাটাতে চরমনাই পীর সাহেব বলেন বা নায়েব আমির সাহেব বলেন, ফয়জুল করিম সাহেব বলেন, তারা একটা ভিন্ন রূপরেখা দাঁড় করাইছে, যেটা এদের বিপরীত। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো কি একটি প্ল্যাটফর্মে আছে, সমস্ত রাজনৈতিক দল ঐক্যের ব্যাপারে। আর চরমনাই সম্পূর্ণ আলাদা। চরমনাই কি বলে? চরমনাইয়ের নায়েব আমির সাহেব সেদিনকার ওই একই বার্তা 24 ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারেও তিনি বলছেন, সেটা ভাইরাল হয়নি, ফেস দ্য পিপলে বলছেন এবং আরও কয়েকটা চ্যানেলে বলছেন। ফেস দ্য পিপল এটা বেশি ভাইরাল হয়েছে। সেখানে তিনি ঐক্যের রূপরেখা হিসেবে দাঁড় করাইছেন যে মতের ঐক্য যদি না হয়, অর্থাৎ আকিদার ঐক্য, মতের ঐক্য, মানে আমি যে মতাদর্শ লালন করি, আমি যে আদর্শ লালন করি, সেই আদর্শের উপরে যদি ঐক্য না হয় তাহলে সেই ঐক্যের স্থায়িত্ব হয় না। সুতরাং আমরা এমন ঐক্য করবো না যে ঐক্য পরবর্তীতে কি হয়, ঐক্যের মাঝে ফাটল তৈরি হয় বা ঐক্যের দ্বারা জাতির ক্ষতি হয়।
তিনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এই জায়গাটাতে দেখেন প্রকাশ্যে বাধা হয়ে দাঁড়াইলো কে? প্রকাশ্যে বাধা হইলো চরমোনাই। কিভাবে বাধা হইলো? তারা ঐক্যের একটা পদ্ধতি বলছে আর চরমোনাই ভিন্ন একটা পদ্ধতি বলছে। চরমোনাইয়ের পদ্ধতিটা হচ্ছে স্থায়িত্ব ঐক্যের ব্যাপারে, স্থায়ী ঐক্যের ব্যাপারে কথা বলছেন। আর তারা ক্ষমতার জন্য বলেন, এমপির জন্য বলেন, মন্ত্রিত্বের জন্য বলেন, বা কোনো অন্য কোনো স্বার্থের জন্য বলেন, সাময়িক ঐক্যের কথা বলছে। এই যে একটা ভিন্ন পার্থক্য। আর আব্দুর রহিম আল মাদানি ঠিক এটা কি বলছেন, যারা প্রকাশ্য ঐক্যের জন্য বাধা হবে তাদের ব্যাপারে তিনি কথা বলছেন বা তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবেন। এখন আমার কথা হচ্ছে, ঐক্যের ব্যাপারে প্রকাশ্যে বাধা তো চরমোনাই করলো, এখন আমরা তো সেখান থেকে সতর্ক থাকতে পারবো। যেহেতু চরমোনাইওয়ালারা ঐক্যের ব্যাপারে আমাদের ভিন্ন মত প্রকাশ করে থাকে, সেহেতু আমরা চরমোনাই থেকে সতর্ক হয়ে গেলাম, চরমোনাইয়ের সাথে ঐক্য করলাম না। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে ঐক্যের ব্যাপারে বাধা কে তৈরি করে? ধরেন চরমোনাইয়ের ব্যাপারটাই ধরেন, চরমোনাইওয়ালারা যে মতাদর্শের কথা বললেন ঐক্যের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। যেহেতু সামনাসামনি বলছে, অনেকে আলোচনা করতে পারবো, তার সাথে গিয়ে বসতে পারবো যে আপনার কথা ঠিক না, বা এইভাবে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে, ইত্যাদি ইত্যাদি অনেকভাবে আলোচনা করা যায়। কিন্তু যে ব্যক্তিরা গোপনে ঐক্যের বাধা প্রদান করে তাকে নিয়ে আপনি কি বলবেন? তাকে নিয়ে কোনো কথা বলার আছে? দেখেন, শুভঙ্করের ফাঁকিটা যে আমি বললাম, এখানে শুভঙ্করের ফাঁকিটা আছে। এই ফাঁকিটা যারা ধরতে পারবে না, আমার মনে হয় না যে তারা রাজনীতিবিদ, আমার মনে হয় না তারা বাংলাদেশের সচেতন নাগরিক। এই ঐক্যের ব্যাপারে যে থিমটা মানে আব্দুর রহিম আল মাদানির বক্তব্যটা যে ধরতে না পারবে, সে বাংলাদেশের বিশেষ করে ইসলামী অঙ্গনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বা ঐক্যের ব্যাপারে তার কথা বলার যোগ্যতা নাই। কেন যোগ্যতা নাই? যোগ্যতা নেই এই কারণে, আব্দুর রহিম আল মাদানি বলছে প্রকাশ্যে যারা বাধা প্রদান করবে তাদের ব্যাপারে, তো গোপনে যারা বাধা প্রদান করে তাদের ব্যাপারে কি বলবে? দেখেন, সম্প্রতি এই কয়েকদিন পূর্বেই যাত্রাবাড়ির শায়েখ ডাক দিলেন সবাইকে, মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ সবাইকে ডাক দিলেন, একটি প্ল্যাটফর্মে আনলেন, ঐক্যের ব্যাপারে কথা বলবেন বা বিভিন্ন বিষয় নিয়ে কথা আলোচনা করবেন। সেখানে এক শ্রেণীর মানুষ কিন্তু উপস্থিত হয় নাই। কারণ কি? তারা কেন আসে নাই? এখানে তো শুধু চরমোনাইকে ইনভাইট করছে বিষয়টা এরকম না, সমস্ত দলকে বলা হয়েছে। হয়তোবা জামাত ইসলামকে বাদ দিছে মনে হয়, আমি যতটুকু জানি, বাকি সবাইকেই তো দাওয়াত দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো কেন আসে নাই? তারা আসে নাই এই কারণেই, তারাই মূলত ঐক্যের বাধা প্রদান করে থাকে সবসময়। এরা করবে কি দেখেন, এরা করে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে, এই চরমোনাইকে ইঙ্গিত করে, যেহেতু তারা প্রকাশ্যে বাধা দেয় এই কারণে তাদেরকে ইঙ্গিত করে বক্তব্য দিয়ে দেয়, ইউটিউবে বক্তব্য দেয়, সমাবেশে বক্তব্য দেয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়। আর এর ফলে সমর্থকদের মাঝে, দুই গ্রুপের সমর্থকদের মাঝে লাগে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বটা কিভাবে নেতা পর্যন্ত ছড়ায় দেখেন, যখন আমি কাউকে নিয়ে সমালোচনা করবো, ধরেন আমি চরমোনাই করি, আমি কি করলাম, আমার বিরুদ্ধে বা আমার শায়েখের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে কেউ একটা সমালোচনা করছে, আমি এটাকে কি করলাম, তাকে দুইটা উল্টাপাল্টা মন্তব্য করলাম, যেখানে আমার চুপ থাকার কথা ছিল, আমি চুপ না থেকে দুইটা কথা বললাম। তার যে সমর্থকরা আছে তাকে আবার পাল্টা জবাব দিল। শুধু এখানেই থেমে যায় না, পাল্টা জবাব দিয়ে তারা কি করলো, এটাকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিছে। কিভাবে কেন্দ্র পর্যন্ত পৌঁছানো যায়? আর বাংলাদেশে যেহেতু আপনার ইসলামী দলগুলোর ভিতরে একটা বদ অভ্যাস আছে, যারা নেতৃত্ব দেয় তাদের একটা বদ অভ্যাস আছে, তারা সত্য মিথ্যা যাচাই করে না। তাদের কাছে গিয়ে যদি কেউ কান পড়া দেয় যে হুজুর আপনাকে অমুকে এই কথাটা বলছে, এই দেখেন এই প্রমাণ কি, 1 ঘন্টার আলোচনা মাঝখান থেকে 2 মিনিটের আলোচনা তাকে শুনাইছে, ওই যে 2 মিনিটের উপর ভিত্তি করে পরবর্তী অ্যাকশনটা নেয় অন্যান্য রাজনৈতিক দলগুলো, ইসলামিক রাজনৈতিক দলের লিডারদের কথা বলতেছি আমি, তারা নেয়। এমনকি এই রোগে আক্রান্ত আমাদের সুপরিচিত কয়েকজন বক্তাও আছে, নাম বললে হয়তো বা আমার সাথে রাগ করবেন আপনারা, এই জন্য বলবো না, অনেক বক্তারাই আছে। তো তাদের ব্যাপারে এই যে গোপনে কলকাঠি নাড়ে, যারা ঐক্যের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো তৈরি হয়, যে সেখানে উপস্থিত হয় না, পরবর্তীতে তাদেরকে নিয়ে সমালোচনা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু আব্দুর রহিম আল মাদানির কোনো ভূমিকা নাই। তিনি কিন্তু কোনো কথা বলে নাই, তিনি স্পষ্ট করে উল্লেখ করছেন প্রকাশ্যে যারা বাধা দিবে। আমার কথা হচ্ছে, গোপনে তো প্রকাশ্যে বাধা দানকারীর ব্যাপারে আমরা ভূমিকা নিতে পারবো, তাদের সাথে আলাপ করতে পারবো, কথা বলতে পারবো, আমাদের কথার সাথে সম্মতি প্রকাশ না করলে তাকে জাতিকে সতর্ক করতে পারবো। কিন্তু যারা গোপনে বাধা দিবে তাদের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করবেন? এই প্রশ্ন যদি তাকে করা হয়, সে কি জবাব দিবে? তার মানে এখানে শুভঙ্করের ফাঁকি আছে। আর এই শুভঙ্করের ফাঁকিটা কেন হইল, আমি কেন বললাম? গোপনে বাধা তিনিই দিয়ে থাকেন, তারাই দিয়ে থাকেন, গোপনে কলকাঠি তারাই নেড়ে থাকেন। যদি তারা কলকাঠি না নাড়তো তাহলে তাদের বক্তব্য হইতো এরকম, যারা ঐক্যের ব্যাপারে বাধা প্রদান করবে প্রকাশ্যে এবং গোপনে উল্লেখ থাকতো না, যারা ঐক্যের ব্যাপারে বাধা প্রদান করবে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে, তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া হবে।
এখন গোপনে যারা বাধা দেয় তাদেরকে আমরা ধরতে পারি না, বেশ ভালো ধরতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাদের ব্যাপারে আমরা সতর্কতামূলক আলোচনা করব, বা তারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসবে ঐক্যে বাধা প্রদান করার জন্য, সেই সমস্ত বিষয়গুলোর উচিত জবাব আমরা দিয়ে দেব। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। সুতরাং আব্দুর রহিম আল মাদানী সাহেব যে বক্তব্য দিছে, এই বক্তব্যের কারণে আমি বলবো সে নিজেই গোপনে কলকাঠি নাড়ে, যাতে ওলামায়ে কেরামদের মাঝে ঐক্য না হয়। আর একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, ইসলামিক রাজনৈতিক দলগুলো চাচ্ছে জামাতের সাথে ঐক্য গঠন করতে, জামাতের সাথে জোট গঠন করে তাদেরকে ক্ষমতায় নিতে এবং তাদের মতাদর্শ, তাদের আদর্শ, তাদের আকিদা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে। কিন্তু চরমোনাই এখানে একদম শুরু থেকে এ পর্যন্ত বাধা প্রদান করে আসছে, আর এই জন্যই হচ্ছে মূল সমস্যাটা। এরপরে আপনারা একটা কথা বলতে পারেন যে তাদেরকে অমুক দলের দালাল বলা হয়, অমুকের দালাল বলা হয়, তমুকের দালাল বলা হয়। এগুলো হচ্ছে ফাও কথা। 90-এর দশকে বর্তমান সময়ে বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো জনপ্রিয়তা কারো নাই, কোনো আলেমের নাই, আমার দৃষ্টিতে কোনো আলেমের নাই। তো এমতো অবস্থায় এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে ভারতের দালাল বলছে, আওয়ামী লীগের দালাল বলছে, বলছে না? কিন্তু পরক্ষণে কি দেখা গেছে, তিনি নিজেই আওয়ামী লীগের দালাল হয়েছে, বিএনপির দালাল হয়েছে। শুধু তাই না, এখন আবার দেখা যাচ্ছে ভারতের পক্ষে কথা বলতেছে, ভারতকে নিয়ে তাদের কোনো সমস্যা নেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছে। এমনভাবে তারা কথাগুলো উপস্থাপন করতেছে যে সমস্ত কথার মাধ্যমে বোঝা যায় যে ভারত যদি তাদেরকে ক্ষমতায় বসায়, ভারতের সমস্ত স্বার্থ তারা কায়েম করে ফেলবে। তো সুতরাং একথাই স্পষ্ট, সেখানে বাধা হয়ে দাঁড়ায়, প্রকাশ্যে বাধা হয়ে দাঁড়ায় চরমোনাই পেশাব, আর তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে, কিন্তু গোপনে তারা কলকাঠি ঠিকই নেড়ে যাবে। সুতরাং আমি বলবো আব্দুর রহিম আল মাদানী সাহেবের চিন্তা চেতনা যারা লালন করবে তারা প্রত্যেকেই আমার দৃষ্টিতে মুনাফিক। এখন আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুইটা বিষয় নিয়ে আপনার দ্বিমত হতে পারে। এক হচ্ছে চরমোনাইর এরা প্রকাশ্যে বাধা দেয়, এই বিষয় নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আব্দুর রহিম আল মাদানী সাহেব তিনি নিজে এবং তার যারা এই বক্তব্যকে সমর্থন করবে, উভয়ে আমার দৃষ্টিতে মুনাফিক। এই জায়গায় আপনার দ্বিমত পোষণ করতে পারেন, এটা আপনার ব্যক্তির স্বাধীনতা। সুতরাং আপনি আপনার ব্যক্তির স্বাধীনতা নিয়ে, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তিনি কেন প্রকাশ্যে শব্দটা উল্লেখ করলো। এখন যদি আপনি বলেন ভুলে উল্লেখ করছে, এটা না, আমি বলবো এটা না, ভুলে উল্লেখ করে নাই। যদি ভুলে উল্লেখ করতো তাহলে পরবর্তীতে যে সমস্ত জায়গাগুলোতে তিনি আলোচনা করছেন সেই সমস্ত জায়গাগুলোতে বিষয়টা ক্লিয়ার করতেন। আশা করি বুঝতে পারছেন। আব্দুর রহিম আল মাদানী সাহেবের বক্তব্য নিয়ে আমার প্রতিক্রিয়া কি।